আসসালামু আলাইকুম। বিডি নিউজে আপনাদেরকে স্বাগতম। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। জিম্মি মুক্তি নিয়ে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি, পাল্টা জবাব দিল হামাস। এদিকে সিরিয়ায় কুর্দিদের বিরুদ্ধে অভিযানের হুমকি তুরস্কের। আরও থাকছে ম্যাক্রনের বক্তব্য কঠোর ভাষায় প্রত্যাখ্যান করল ইরান। সর্বশেষে জানিয়ে দিব কানাডাকে নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন মানচিত্র প্রকাশ করলেন ডোনাল্ড ট্রাম্প। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। জিম্মি মুক্তি নিয়ে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি, পাল্টা জবাব দিল হামাস। নিরলস প্রচেষ্টায় আবারও হামাসের কবজায় থাকা ইসরায়েলি জিম্মিদের পুরোপুরি মুক্ত করতে পারেনি বাইডেন প্রশাসন। এদিকে 2025 সালের 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে অভিষেক হবে ডোনাল্ড ট্রাম্পের। সেই অনুষ্ঠানের আগে যদি জিম্মিরা মুক্তি না পান, সেক্ষেত্রে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে ভয়াবহ পরিণতি ভোগের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ট্রাম্পের এই হুঁশিয়ারির মধ্যে পাল্টা প্রতিক্রিয়া দেখিয়েছে হামাস। জবাবে মার্কিন প্রেসিডেন্টকে আবারও কূটনীতিক হওয়ার আহ্বান জানিয়েছেন হামাসের শীর্ষ কর্মকর্তা আমদান। বার্তা সংস্থা রয়টার্সের খবর অনুযায়ী আলজেরিয়ার সাংবাদিক আবদান বলেছেন, আমি মনে করি মার্কিন প্রেসিডেন্টকে আবারও বিশৃঙ্খল এবং কূটনীতিক বিবৃতি দিতে হবে। রয়টার্সের খবরে বলা হয়েছে, এই কর্মকর্তা আরও বলেছেন, চুক্তিতে পৌঁছানোর সকল প্রচেষ্টাকে দুর্বল করার জন্য ইসরায়েল দায়ী। সাম্প্রতিক সময়ে যুদ্ধবিরতি নিয়ে কাতারে আলোচনার বিষয়ে বিশদ বর্ণনা দিতে অস্বীকৃতি জানিয়েছে হামাসের এই নেতা। তবে তিনি হামাসের শর্তগুলো পুনর্ব্যক্ত করে বলেছেন, ইসরায়েলকে আগ্রাসনের সম্পূর্ণ অবসান এবং দখলকৃত থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহার করতে হবে। গত ডিসেম্বরের শুরুতে হামাসের প্রতি আগেও এমন হুঁশিয়ারি বার্তা দিয়েছেন ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ ন্যাশনালে এক পোস্টে ট্রাম্প বলেছেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের অত্যন্ত নিষ্ঠুর, অমানবিক এবং পুরো বিশ্বের ইচ্ছার বিরুদ্ধে যাদের জিম্মি হিসেবে বন্দী রাখা হয়েছে তাদের মুক্তির জন্য সবাই সরব। কিন্তু সবাই শুধু কথাই বলছে, কাজের বেলায় কিছুই হচ্ছে না। 2025 সালে 20 জানুয়ারি আমার অভিষেক অনুষ্ঠান। যদি তার আগে জিম্মিদের মুক্তি দেওয়া না হয়, তাহলে মধ্যপ্রাচ্য ভয়াবহ পরিণতি ঘটবে। যুক্তরাষ্ট্রের এমন আঘাত আনবে যা এর আগে তার দীর্ঘ ইতিহাসে কখনো দেখেনি। যারা মানবতাবিরোধী অপরাধ ও সহিংসতার সঙ্গে সংশ্লিষ্ট তাদের সবাইকে নজরে রাখা হবে। 2023 সালের 7 অক্টোবর সীমান্ত পেরিয়ে ইসরায়েলে হামলা চালায় হামাসের যোদ্ধারা। 1200 জনকে হত্যার পাশাপাশি প্রায় 250 জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা। জিম্মিদের মুক্তি করতে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী, যা এখনও চলছে। ভয়াবহ এই অভিযানের শুরু থেকে পর্যন্ত গাজায় নিহত হয়েছেন প্রায় 45,885 ফিলিস্তিনি, আহত হয়েছেন আরও 1,10,000-এর মতো মানুষ। এই জিম্মিদের মধ্যে 107 জনকে 2023 সালের নভেম্বর শেষ সপ্তাহে ঘোষিত এক অস্থায়ী বিবৃতিতে মুক্তি দিয়েছিল হামাস। এরপর গত এক বছর কয়েকজন জিম্মিকে উদ্ধার করতে পেরেছে ইসরায়েলি বাহিনী। কয়েকজন নিহত হয়েছেন। বর্তমানে হামাসের কাছে 101 জন জিম্মি রয়েছে বলে ধারণা করা হচ্ছে। সিরিয়ায় কুর্দিদের বিরুদ্ধে অভিযানের হুমকি তুরস্কের। সিরিয়ায় বাশার আল আসাদের রাজত্ব শেষ হয়েছে, সরকার এখন বিদ্রোহীরা। এবার সিরিয়ার কুর্দিদের বিরুদ্ধে অভিযানের হুঁশিয়ারি দিয়েছে তুরস্ক। মঙ্গলবার তুরস্ক সরাসরি অভিযানের হুমকি দিয়েছে সিরিয়ার কুর্দিদের। বলা হয়েছে, বাশার আল আসাদের জামানা শেষ। এবার আঙ্কারার সমস্ত শর্ত মেনে বিদ্রোহ বন্ধ না করলে কুর্দিদের বিরুদ্ধে সেনা অভিযান চালাবে তুরস্ক। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী কাহান ফিদান বলেছেন, কুর্দি যোদ্ধা এবং ওয়াইপিজি শর্ত না মানলে আমরা যা করার করব। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি স্পষ্ট করে দেন, প্রয়োজনে সেনা অভিযান চালানো হবে সিরিয়ার কুর্দি অঞ্চলে। কুর্দিস্তান ওয়ার্কার পার্টি পিকেকে এর অংশ ওয়ার্কার পার্টি দীর্ঘদিন ধরে তারা স্বতন্ত্র কুর্দি অঞ্চলের জন্য লড়াই চালাচ্ছে। তুরস্ক এদের সন্ত্রাসী বলে মনে করে। সিরিয়ার দীর্ঘদিন ধরে গৃহযুদ্ধ চলেছে, অবশেষে অবসান হয়েছে আসাদ জামানার। বিশেষজ্ঞদের বক্তব্য যে ইসলামিক বিদ্রোহীরা নতুন সরকার গঠন করেছে, তাদের মদত দিয়েছে তুরস্ক। সে কারণেই দ্রুত আসাদ সরকারের পতন হয়েছে। নতুন সরকার ক্ষমতায় আসার পরের দিনই তাই তুরস্ক সিরিয়ার কুর্দিশ অঞ্চল বন্ধ করার চেষ্টা করছে এবং প্রয়োজনে বর্তমান সরকারের সাহায্য নিয়ে সিরিয়ায় ঢুকে অভিযান চালানোর পরিকল্পনা করছে। আঙ্কারা অভিযোগ, ইরাক, ইরান এবং তুরস্ক থেকে কুর্দিরা সিরিয়ায় কুর্দি অঞ্চলে গিয়ে ঘাঁটি গড়েছে। তাদের দ্রুত সিরিয়া ছেড়ে চলে যেতে হবে। প্রস্তুত ইরাক, ইরান, তুরস্ক এবং সিরিয়া জুড়ে ছড়িয়ে আছে কুর্দিরা। এই গোটা অঞ্চল জুড়েই তারা এই লড়াই করছে। ম্যাক্রনের বক্তব্য কঠোর ভাষায় প্রত্যাখ্যান করল ইরান। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সাম্প্রতিক ইরান বিরোধী বক্তব্যকে ভিত্তিহীন ও পরস্পর বিরোধী বলে কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগেরি বলেছেন, ফরাসি প্রেসিডেন্ট আন্তর্জাতিক আদালতের পক্ষ থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা বর্ণবাদী ইসরায়েল সরকারের
পরবর্তীতে আন্তর্জাতিক আইনের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল ইরানকে দোষারোপ করেছেন, যা সত্যি দুঃখজনক। তিনি মঙ্গলবার তেহরানে আরও বলেছেন, পশ্চিম এশিয়া অঞ্চলের শান্তি স্থিতিশীলতার জন্য যদি কেউ প্রকৃত হুমকি সৃষ্টি করে থাকে সে হচ্ছে ইসরায়েল। অথচ আমেরিকা এবং ফ্রান্স সহ কিছু ইউরোপীয় দেশ তেল আবিবকে সম্পূর্ণ সমর্থন দিয়ে যাচ্ছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, ইহুদিবাদী সরকার প্রতিনিয়ত আঞ্চলিক দেশগুলোর বিরুদ্ধে সামরিক আগ্রাসন চালাচ্ছে এবং সম্প্রসারণকারী আচরণ করেছে। একই সঙ্গে প্রকৃত ফিলিস্তিনিদের জবরদখল ও গণহত্যা চালা যাচ্ছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন সোমবার তার ইরান বিরোধী বক্তব্যের পুনরাবৃত্তি করে দাবি করেছেন, ইরানের পরমাণু কর্মসূচি এমন একটি অবস্থানে চলে যাচ্ছে যেখান থেকে আর তাকে ফিরিয়ে আনা সম্ভব নয়। তিনি প্যারিসে বিশ্বের বিভিন্ন দেশে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূতের বার্ষিক সম্মেলনে ভাষণ দিতে গিয়ে আরও বলেছেন, 2015 সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা নবায়নের ব্যাপারে আলোচনায় অগ্রগতি না হলে তেহরানের উপর নিষেধাজ্ঞা পুনর্বহালের কথা ভাবতে হবে। এ সম্পর্কে ইসমাইল বাকারি আর বলেছেন, ইরান ইসলামিক আইনের আওতায় নিজেদের পরমাণু কর্মসূচি আলোচনা করেছে এবং এই কর্মসূচি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইইএর তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। ইউক্রেন যুদ্ধে ইরানের হস্তক্ষেপ সম্পর্কিত ম্যাক্রনের বক্তব্য প্রত্যাখ্যান করে বাকারি তিনি বলেছেন, বাস্তবতার বিকৃতি ঘটানোর জন্য এই ধরনের দায়িত্বহীন বক্তব্য প্রদান করা হচ্ছে। কানাডাকে নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন মানচিত্র প্রকাশ করলেন ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন মানচিত্র প্রকাশ করেছে দেশটির নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে কানাডাকে যুক্তরাষ্ট্রের অঞ্চল হিসেবে অন্তর্ভুক্ত করে দেখানো হয়েছে। এমনিতেই ট্রাম্পের বিভিন্ন বক্তব্য বিবৃতি নিয়ে নেচিডেন্ডের হাস্যরহস্য শেষ নেই। এবার সেই প্রকাশিত মানচিত্র নিয়েই তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম। বুধবার ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ ন্যাশনাল কানাডাকে মার্কিন যুক্তরাষ্ট্রের অংশ হিসেবে দেখানো এই মানচিত্র শেয়ার করেছেন। সেখানে ক্যাপশনে তিনি শুধু লিখেছেন, ওহ কানাডা। বুধবার এক প্রতিবেদনে খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। নতুন করে এই টুইটের মাধ্যমে বিনোদন এবং বিতর্ক যোগ করেছে ট্রাম্প, যা সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে ব্যাপক নেটিজেনদের মধ্যে ব্যাপক সৃষ্টি করেছে। কানাডা এবং যুক্তরাষ্ট্রকে একীভূত করার টুইট নিয়ে দুই দেশের সাধারণ জনগণের প্রক্রিয়ায় ঝড় তুলেছে। অনেক ব্যবহারকারী টুইটটিকে হালকা ঠান্ডা হিসেবে আখ্যায়িত করেছেন। অন্যরা এটিকে মার্কিন কানাডার সম্পর্কে উত্তেজনার বিবৃতি হিসেবে দেখেছেন। কানাডিয়ান কর্মকর্তা এখনও এই বিষয়ে কোনো মন্তব্য করেনি, তবে বেশ কয়েকজন কানাডিয়ান নাগরিক তাদের মতামত প্রকাশ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন। কেউ কেউ টুইটারে হাস্য রহস্য বলে মনে করছেন, আবার কেউ কেউ এটিকে অসম্মানজনক বা অতিমাত্রায় জাতীয়তাবাদী বলে আলোচনা করেছেন। গত ডিসেম্বরের শুরুতে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফ্লোরিডায় দেখা করেছিলেন কানাডিয়ার পদত্যাগ প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এই বৈঠকে কানাডা চাইলে যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য হতে পারে বলে মন্তব্য করেছিলেন ট্রাম্প। বিষয়টি হাস্য রহস্যর হলেও মূলত বাণিজ্য অভিবাসন সমস্যা নিয়ে ট্রুডোর প্রশাসনের উপর নাখোশে ছিলেন ট্রাম্প। এরপর গত 7 জানুয়ারি ট্রুডোর পদত্যাগের পর নতুন করে বিষয়টি সামনে আনেন তিনি। ট্রাম্প দাবি করেছেন, কানাডার মানুষ যুক্তরাষ্ট্রের সঙ্গে এক হতে চায়। তার ভাষ্য, কানাডার উপরে শুল্কের বোঝা চাপাবো, কানাডা দিয়ে অনেকে অনুপ্রবেশ করে আমেরিকায়। ট্রাম্প বলেছেন, কানাডার অনেক মানুষ 51তম অঙ্গরাজ্য হতে ভালোবাসে। কানাডার মতো পরিমাণ বিশাল বাণিজ্যিক ঘাটতি এবং ভর্তুকি মার্কিন যুক্তরাষ্ট্রের আর সহ্য করতে পারে না। জাস্টিন ট্রুডো এটি জেনে পদত্যাগ করেছেন। কানাডা যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একীভূত হয় তাহলে সেখানে আর কিছু বলার থাকবে না।